সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। দীর্ঘদিন যাবৎ করোনার প্রভাবের কারণে আমরা অনলাইন ক্লাসে আছি তোমাদের সাথে। তোমরা আজকের ক্লাসে উপস্থিত থাকবে। তো আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা শুরু করছি অনলাইন ক্লাসের আজকের নির্ধারিত ক্লাস স্লাইড শোর মাধ্যমে। আমরা প্রথমে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আর স্বাগতম। তো আমরা সেই অনলাইন ক্লাসে প্রথমেই তোমাদেরকে অভিনন্দন জানানোর পরে আমার পরিচিতিতে আমি হারাধন চন্দ্রনাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কাঠিয়াট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম। এর পরে আমার মোবাইল এবং ইমেল অ্যাড্রেস রয়েছে, আশা করি তোমরা সেটা দেখবে। তো আজকে অনলাইন ক্লাসে আমরা কি পড়াবো, কোন বিষয়ে পড়াবো? আজকে ক্লাসে একাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র, চতুর্থ ঘন্টা, সময় 45 মিনিট। এটা কিন্তু আমাদের একাদশ শ্রেণীর ক্লাস হলো, সেখানে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। তোমরা উপস্থিত থাকবে এই অনলাইন ক্লাসে, কারণ তোমাদেরও ক্লাস চলছে একই সাথে। তো আজকে আমাদের সেই অনলাইন ক্লাসে এখানে একটি ভিডিও আছে, তোমরা লক্ষ্য করো। মনোযোগ আকর্ষণে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমরা কি পড়াবো আজকে। লক্ষ্য করে এইখানে দেখা যাচ্ছে চাহিদা রেখা, যে ভিডিওতে দেখা যাচ্ছে চাহিদা রেখা, ডিমান্ড কার্ভ, লাইন, এইখানে চাহিদা রেখা অঙ্কন প্রণালী দেখানো হচ্ছে। তাহলে বুঝতে পারছো, ভিডিও থেকে বোঝা যাচ্ছে আজকের মনোযোগ আকর্ষণের যে বিষয়, সেটা আমরা আজকে চাহিদা রেখা এবং চাহিদা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা অবশ্য আমরা গত ক্লাসেও চাহিদা কি, চাহিদা বৃদ্ধি কি, চাহিদা সূচি, চাহিদা রেখার মধ্যে পার্থক্য আলোচনা করেছি। আজকে যে মনোযোগ আকর্ষণে সেখানেও চাহিদার একটা বিষয়, 200 টাকা দামে, 200 টাকা, 300 টাকা দামে বিভিন্ন রকমের চাহিদার কথা এখানে বলা হচ্ছে। তো আমরাও চাহিদা নিয়ে আলোচনা করব। চাহিদা কি, মনোযোগ আকর্ষণের বিষয়। এখন আমরা আসি আমাদের স্লাইড শোতে, আবার চলে আসি। আজকের পাঠে আসি। আজকের পাঠে আমরা কি করব, আজকের পাঠে আমরা কি পড়াবো সেই বিষয়টা আমরা এখানে দেখাচ্ছি। আজকের পাঠে আজকের পাঠ কি হবে সেটা আমরা এখন দেখাচ্ছি। যে চাহিদা কি, একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো, এই বিষয়টার উপর আমাদের আলোচনা হবে। প্রথমে আমরা তার শিকন ফলগুলো কি, চাহিদা থেকে আমরা কি শিকন ফল পাবো, সেই শিকন ফলগুলো আমরা একটা আসবে শিকন ফল। অর্থাৎ এই যে বিষয়টা আমরা পাঠ করছি, এই যে বিষয়টা ক্লাস করছি, এখান থেকে কি কি শিখবো আমরা? এখানে আমরা শিখতে পারবো চাহিদার সংজ্ঞা বলতে পারবে। চাহিদার সংজ্ঞা বলতে, এটা গত ক্লাসও আলোচনা হয়েছে। 2, চাহিদা বিধি ব্যাখ্যা করতে পারবে। গত ক্লাসও চাহিদা বিধি ব্যাখ্যা করছি, এখানে প্রাসঙ্গিক কারণে চাহিদা বিধিও বোঝানো যাবে। 3, চাহিদা সূচি তোমরা তৈরি করতে পারবে। চাহিদা সূচি কিভাবে চাহিদা সূচি তৈরি করা হচ্ছে। তারপর 4, চাহিদা রেখা অঙ্কন করতে পারবে। চাহিদা রেখা তোমরা অঙ্কন করতে পারবে। আবার 5 চাহিদা সমীকরণ গঠন করতে পারবে। চাহিদা সমীকরণের গঠন বিষয়টা অতিরিক্ত আলোচনা, যদিও আমরা এটাকে পরবর্তীতে ক্লাসে আরো আলোচনা করব। তো শিকন ফলের ভিত্তিতে প্রথমে আসি আমরা এবার মূলত চাহিদাটা কি। এই চাহিদার সংজ্ঞা নিয়ে আমরা আসতেছি। যে একজন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের যে অংশটুকু ক্রয় করতে প্রস্তুত, তাকে চাহিদা বলে। একজন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্যের যে অংশটুকু ক্রয় করতে প্রস্তুত, তাকে চাহিদা বলে। এই ক্রয় করতে প্রস্তুত বলতে কি বোঝায়? ক্রয় করতে প্রস্তুতের জন্য এখানে 3টি শর্ত আছে। এই শর্তগুলো কি, আমরা এক একটা শর্ত দেখছি। যে দ্রব্য ক্রয়ের ইচ্ছা, দ্রব্য ক্রয় করার ইচ্ছা আমার থাকতে হবে।
এই শর্তের মধ্যে দ্রব্য ক্রয়ের ইচ্ছাটা থাকতে হবে। তারপর 2 কি আছে, দ্রব্য ক্রয়ের ক্ষমতা, দ্রব্য ক্রয় করার ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা থাকা মানে কি? ক্ষমতা থাকা মানে পকেটে তোমার টাকা থাকতে হবে, জিনিসটা কেনার জন্য টাকা থাকতে হবে। টাকা না থাকলে শুধু ইচ্ছা করলেই হবে না, টাকা না থাকলে কিন্তু তোমার সে দ্রব্য ক্রয় করা যাবে না, সেক্ষেত্রে চাহিদা সৃষ্টি হবে না। 3 অর্থ ব্যয়ের ইচ্ছা, পকেটে টাকাও আছে কিন্তু টাকা যদি তুমি খরচ করার ইচ্ছা না থাকে, অনেক কৃপণ ব্যক্তি আছে, কৃপণ কঞ্জুস, এরা কিন্তু টাকা খরচ করতে চায় না। ওরা বলে যে আমাদের টাকা আমাদের পকেটে থাকুক, আমরা টাকা খরচ করব, তাহলে সেক্ষেত্রে তোমার চাহিদা হবে না। যেন অর্থনীতিতে এমনি সাধারণত চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয়, কিন্তু অর্থনীতির চাহিদার জন্য আমার এই 3টি শর্ত ফুলফিল করতে হবে: দ্রব্য ক্রয়ের ইচ্ছা, দ্রব্য ক্রয়ের ক্ষমতা, অর্থ ব্যয়ের ইচ্ছা। তাহলে দ্রব্য ক্রয়ের ক্ষমতা বুঝতে পারছো, পকেটে টাকা থাকতে হবে, আর অর্থ ব্যয়ের ইচ্ছা সেই টাকাটা খরচ করার ইচ্ছাও থাকতে হবে। কৃপণগিরি করলে কিন্তু সেটা তোমার চাহিদা ফুলফিল হবে না। এবার আমরা এখানে কাল্পনিক চাহিদা সূচি তৈরি করব। এই কাল্পনিক চাহিদা সূচি কিভাবে তৈরি হচ্ছে তোমরা লক্ষ্য করো। একটা কাল্পনিক চাহিদা সূচি আমি এখানে করে দেখেছি। দাম, চাহিদা, দাম কি 10 টাকা দামের চাহিদা 100, দাম কমলে চাহিদা বাড়ে। এইখানে চাহিদা বৃদ্ধি করা হচ্ছে। চাহিদা বৃদ্ধিতে বলছে দাম কমলে চাহিদা বাড়ে, আবার দাম বাড়লে চাহিদা কমে। এই দাম কমছে, চাহিদা বাড়ছে 100 থেকে 150, আবার দাম আরো কমছে 9 টাকা থেকে 8 টাকা, চাহিদা 150 থেকে বেড়ে 200। তাহলে আমাদের এখন সেটা চাহিদা বৃদ্ধি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কনের বিষয়টা, যে এখানে চাহিদা সূচিতে এখানে পাশে আমার লাগানো আছে। সেখান থেকে প্রথমে লম্ব অক্ষে দামটাকে দেখানো হচ্ছে, দাম। এইদিকে ভূমি অক্ষে চাহিদার পরিমাণকে দেখানো হচ্ছে। মূলবিন্দু 0, 10 টাকা দামে চাহিদার পরিমাণ এই কত 100। এই 10 টাকা দামে চাহিদার পরিমাণ 100কে আমরা দেখাচ্ছি একটা বিন্দুতে। সেই বিন্দুটা হচ্ছে আমার এ বিন্দু। এই বিন্দুতে দেখানো হচ্ছে দাম কমবে, দাম কমলো 9 টাকা। দাম কমার পরে চাহিদা এখন বাড়বে, চাহিদা বেড়ে 100 থেকে 150, সেটা আমরা দেখাচ্ছি এখন বি বিন্দুতে। এখানে একটা বিন্দু আসবে, বি বিন্দু। দাম আরো কমবে, দাম কমলো 9 থেকে 8 হলো। দাম কমার পরে চাহিদা আরো বাড়লো, 150 থেকে 200 হলো। এইটাকে আমরা দেখাচ্ছি একটা সি বিন্দুতে। এখানে একটা বিন্দু, সি বিন্দু। এখন এ বি সি এই 3টা বিন্দু যোগ করলে আমার চাহিদা রেখা হবে। এই যে বিন্দুগুলো যোগ করা হচ্ছে, এ বি সি বিন্দুগুলো যোগ করে আমরা ডিডি চাহিদা রেখা পাচ্ছি। এই ডিডি চাহিদা রেখা, এটাই আমার কাল্পনিক চাহিদা সূচিতে চাহিদা রেখা অঙ্কন। এটার একটা বর্ণনাও আছে, সেই বর্ণনা আমরা এখানে এখন দিচ্ছি। যে বর্ণনাটা কিভাবে, তালিকার বর্ণনাটা, অঙ্কন প্রণালী, যেটা আমার অঙ্কন প্রণালীটা আমরা এখানে দেখাচ্ছি। যে চিত্র, প্রথমে চিত্রটা পরিচিতি দেওয়া যাচ্ছে, চিত্র পরিচিতি। চিত্রের লম্ব অক্ষে আমরা দেখাবো কাকে, লম্ব অক্ষে ওখানে দেখিয়েছি যেমন দামকে, দাম, এবং ভূমি অক্ষে চাহিদাকে দেখানো হবে। লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদা, কিউকে দেখানো হলো। এখন চিত্রটা পুরোপূর্ণ একটা বর্ণনার মধ্যে আমরা আসতেছি। দেখানো হয়েছে যে এখন চিত্রের বিশ্লেষণ, এখন চিত্রের বিশ্লেষণটা আমরা দেখাচ্ছি। এটা পরিচিতি গেল, পরিচিতিতে লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদা কিউকে দেখানো হয়েছে। বুঝতে পারছো? তোমরা ভিডিওটা বারবার পর্যবেক্ষণ করবে, দেখবে, দেখে সে আবার মন্তব্য করবে, এবং না বুঝলে আবার আমাকে ফোন করতে পারো, মেসেঞ্জারে মেসেজ দিতে পারো, বা মোবাইলে কথা বলতে পারো। আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে ফোন দিতে পারো। তাহলে আমাদের এখন চিত্র বিশ্লেষণে কি আসতেছে, আমাদের 10 টাকা দামে চাহিদা 100, যা চিত্র আমরা দেখেছি এই বিন্দুতে। 9 টাকা দামে চাহিদা 150 একক, যা আমরা দেখেছি বি বিন্দুতে। 8 টাকা দামে চাহিদা 200 একক, যা আমরা দেখাবো এখন সি বিন্দুতে। এই বিন্দু 3টা যোগ করলে আমাদের চাহিদা রেখা অঙ্কিত হবে সি বিন্দুতে। সি বিন্দুতে নির্দেশ করে, সি বিন্দুতে নির্দেশ করে। এখন সেই আবার এ বি সি এই 3টি বিন্দু, ত্রয় মানে 3টি বিন্দু যোগ করে আমরা ডিডি যে রেখাটা পাবো, সেই ডিডি রেখাটাই আমার চাহিদা রেখা অঙ্কিত হবে। তাহলে বুঝতে পারছো চাহিদা রেখার অঙ্কন প্রণালী।
চাহিদা রেখা কিভাবে অঙ্কন করতে, চাহিদা রেখা পাওয়া যাবে, চাহিদা রেখা অঙ্কন করা যায়। এইভাবে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা হবে। এখন আমরা দলীয় কাজে আসি। দলীয় কাজের জন্য আমি দুটি উদ্দীপক দিয়েছি, একটা তালিকা আছে, একটা চিত্র আছে। একটা তালিকা আছে, একটা চিত্র আছে। এটার চাহিদা রেখা চিত্র, এটা চাহিদার চিত্রের সংখ্যা মান। তো আমরা এখন কি উদ্দীপক থেকে স্থিতিস্থাপকতা মান নির্ণয় করো। যদিও স্থিতিস্থাপকতা আমরা আলোচনা করিনি আগে, তবুও স্থিতিস্থাপকতার পর আবার বিস্তারিত ক্লাস নেব আমরা। তো এবং দ্রব্যের প্রকৃতি, কারণ দ্রব্যের প্রকৃতি চিনতে গেলে একটা দ্রব্যটা কোন জাতীয় দ্রব্য, সেটা কি সাধারণ দ্রব্য না বিলাস দ্রব্য না নিকৃষ্ট দ্রব্য না উত্তম দ্রব্য, এগুলো চিনতে গেলে আমার স্থিতিস্থাপকতার মান বের করতে হবে। সেখান থেকে আমাদের চিনা যাবে দ্রব্যের প্রকৃতি। তারপর উদ্দীপক থেকে চাহিদা সমীকরণ গঠন করো। এই উদ্দীপক থেকে চাহিদা সমীকরণ গঠন, যাকে আমরা এই স্থিতিস্থাপকতার উপর আরো বিস্তারিত ক্লাস করবো। এখানে সামান্য একটু আলোচনা হয়েছে দলীয় কাজের সমাধান। তো সমাধান দিচ্ছি, সমাধান যদি না বুঝে থাকো আগামী ক্লাসে যখন স্থিতিস্থাপকতা পড়বো তখন আমরা এটা বুঝতে পারবো। এই স্থিতিস্থাপকতা সূত্র হচ্ছে P/Q × dQ/dP। এখানে P হচ্ছে প্রাথমিক দাম, Q প্রাথমিক চাহিদা, dQ চাহিদার পরিবর্তন, dP দামের পরিবর্তন। এখন চিত্রের মধ্যে প্রাথমিক দাম আমার ওই তালিকা, যে আমার যে উদ্দীপকের তালিকা আছে সে তালিকাতে আমাদের আছে দাম 25 টাকা। তারপর চাহিদার পরিমাণ 200, চাহিদার পরিবর্তন 100, দামের পরিবর্তন 5। এটা ক্যালকুলেশন করলে আসতেছে 5/2। 5/2 মানে একের চেয়ে বড়, অর্থাৎ স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি। এটা যদি স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বেশি হয় তখন দ্রব্যটি হয় বিলাস সামগ্রী। এখন সমীকরণ গঠনের বিষয়টা আমরা সেই সূচি থেকে সমীকরণ গঠন করছি। যে চাহিদা সমীকরণের মূল সূত্র হচ্ছে এইটা, এই যে আমাদের এই চাহিদা সমীকরণের মূল সূত্র হলো আমার এইরকম QD - Q1 by Q1 - Q2 সমান P - P1 by P1 - P2। এখানে Q হচ্ছে চাহিদা প্রতীক, Q1 হচ্ছে প্রাথমিক চাহিদা, Q2 পরবর্তী চাহিদা, P হচ্ছে দামের প্রতীক, P1 হচ্ছে প্রাথমিক দাম আর P2 পরবর্তী দাম। তো এই সূত্রটা মনে রাখতে হবে চাহিদা সমীকরণের এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। মনে যদি না রাখো তাহলে তোমরা কিন্তু ওই চাহিদা সমীকরণ গঠন করতে পারবে না চাহিদা সূচিতে। এটা বইয়ের মধ্যে আছে, রঞ্জিতের বইয়ের মধ্যে আছে চাহিদা সমীকরণের এই ফর্মুলাটা। তো এখানে আমরা এই যে তালিকা দেওয়া আছে, তালিকাতে QD তো আমরা বলছি চাহিদার প্রতীক। প্রাথমিক চাহিদা Q1 এর মান 20, তারপর Q1 20, পরবর্তী চাহিদা Q2 এর মান দেওয়া আছে 30। P হচ্ছে দামের প্রতীক, আর P1 হচ্ছে প্রাথমিক দাম 25, এই প্রাথমিক দাম P1 25, পরবর্তী দাম 20। এখন এখান থেকে এবার বিয়োগ করলে কি দেখা যাচ্ছে যে QD -200, আর এই 200 থেকে -300 গেলে -100। এখানে P -25, এই 25 থেকে 20 গেলে 5। এবার আমরা কি করতে পারতেছি, 5 দিয়ে ভাগ করলাম। 5 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে এটাকে 5 দিয়ে এটাকে না 20, হ্যাঁ 5 দিয়ে ভাগ করলে এটাকে 5 দিয়ে, যদি না 5 দিয়ে উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করলে এখানে উপরে 5 যাবে, 5 দিয়ে 100কে কাটলে 20, এখানে উপরে 5 যাবে, 5 কাটলে 1। অর্থাৎ উভয় পক্ষকে বাম পক্ষকে 5 দিয়ে গুণ করলে তখন সেটা এই উপরে একটা গুণ চিহ্ন দিয়ে 5 দেখলে 5 আর 100 কাটাকাটি হলে 20। আর এখানে উপরে একটা 5 দিলে এই 5-এর সাথে 5-এর কাটাকাটি করলে 1। তাহলে এবার কি হবে, আমরা বজ্রগুণ কোনা করি, 1 এর সাথে এটা গুণ, 1 × QD × 200, এটা গুণ করলে QD -200, আর 20 - 20 দিয়ে এটাকে গুণ করলে -20p, মাইনাসে প্লাস, 20 আর 25 গুণ করলে 500। এখন যদি আমরা এটাকে পক্ষান্তর করি, QD টাকে এই পাশে রেখে দিলাম, QD
এই 200 এই পাশে গেল, 500 সাথে যোগ হয়ে 700 মাইনাস 20p। এটা হচ্ছে চাহিদা সমীকরণ গঠন। এই বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে যে এবার আমরা একক কাজ, কতগুলো একক কাজ দিচ্ছি। এটা লেসনটা একটু বড়। একক কাজে কি আছে, এটা এখানে দাম, 1 নং দ্রব্যের চাহিদা, 2 নং দ্রব্যের চাহিদা কিউ D1 কিউ D2। এই 10 টাকা দামে 1 নং দ্রব্যের চাহিদা 100, 2 নং দ্রব্যের চাহিদা 100। 9 টাকা দামের চাহিদা 1 নং দ্রব্যের 105, 2 নং দ্রব্যের 120। এখন এবার এই যে প্রশ্নগুলো কি, 1 নং দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। 1 নং দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। 2 প্রশ্ন 2, 2 নং দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। এই 2 নং দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। প্রশ্ন 3, 1 নং দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। এই যে 1 নং দ্রব্যটা কোন জাতীয় দ্রব্য, এটা কি নিত্য প্রয়োজনীয় না বিলাস জাতীয় দ্রব্য, সেটা বের করতে বলা হচ্ছে। 3-এ 4-এ 2 নং দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। 2 নং দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। 2 নং দ্রব্যটা এটা কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য না বিলাস সামগ্রী, সেটা বিলাস দ্রব্য, সেটা বের করতে বলা হয়েছে। এগুলো প্রকৃতি নির্ণয় করতে গেলে আবার স্থিতিস্থাপকতার মান বের করতে হবে, কারণ স্থিতিস্থাপকতার মান ছাড়া দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায় না। 5 নম্বর একটা প্রশ্ন আছে, 1 নং দ্রব্যের সাথে 2 নং দ্রব্যের সম্পর্ক কিরূপ। 1 নং দ্রব্যের সাথে 2 নং দ্রব্যের সম্পর্ক নির্ণয় করো। এই প্রশ্নগুলো একক কাজের। এখন আমরা সেগুলোর একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছি, যে একক কাজের সমাধান। একক কাজের প্রথমে 1 নং প্রশ্নের সমাধান। 1 নং প্রশ্নের সমাধানে কি লিখেছি, চিত্রটা অঙ্কন করেছি আমরা, যে এই দেখো, এই যে 10 টাকা দামের চাহিদা 100 এই বিন্দুতে, 9 টাকা দামের চাহিদা 105 বি বিন্দুতে। এখন এ এবং বি বিন্দু যোগ করে এই ডিডি চাহিদা রেখাটা পাওয়া গেছে। এটা 1 নং দ্রব্যের চাহিদা রেখা। তারপর আমরা এবার 2 নং দ্রব্যের যে 2 নং প্রশ্নের যে উত্তরটা, সেটাই আমরা দেওয়ার চেষ্টা করছি। এই 2 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নের সমাধানে কি আছে, সেই 2 নং প্রশ্নের যে 2 নং দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। 2 নং দ্রব্যের দেবে 9 টাকা দামে চাহিদা 120, 10 টাকা দামে চাহিদা 100। তাহলে এই এ এবং বি বিন্দু যোগ করে আমার এই ডিডি চাহিদা রেখা 2 নং দ্রব্যের চাহিদা রেখা। এবার 3 নম্বর প্রশ্নের আমরা 3 নং দ্রব্যের যে 3 নং প্রশ্নের যে 3 নং প্রশ্নের সমাধান আমরা কি লিখছি দেখো, যে 3 নং প্রশ্ন ছিল কি, 1 নং দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। 1 নং দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাদের 1 নং দ্রব্যের যে দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে হবে। এটা স্থিতিস্থাপকতা সূত্র, এটা মনে রাখতে হবে, যে পি বাই কিউ ইন্টু ডি কিউ বাই ডিপি, এটা মনে রাখতে হবে স্থিতিস্থাপকতার সূত্র, চাহিদা স্থিতিস্থাপকতা বা চাহিদা দাম স্থিতিস্থাপকতার সূত্র। তো স্থিতিস্থাপকতার উপর আমাদের আরো ক্লাস হবে। এখানে স্থিতিস্থাপকতা একটু লেংথি সিলেবাস, এটার উপর ক্লাস হবে। প্রথমে এখানে মানগুলো বসায় দেওয়া আছে। পি হচ্ছে প্রাথমিক দাম, কি হচ্ছে প্রাথমিক চাহিদা, ডি কি হচ্ছে চাহিদার পরিবর্তন, ডিপি হচ্ছে দামের পরিবর্তন। এই মানগুলো এখানে বসাই দিয়ে আমরা কত পাইলাম, এখানে কাটাকাটি করলে দেখা 0.5 আসে। 0.5টা একের চেয়ে কম। স্থিতিস্থাপকতার মান যদি একের চেয়ে কম হয়, সে দ্রব্যটি নিত্য প্রয়োজনীয়। স্থিতিস্থাপকতার মান যদি একের চেয়ে কম হয়, দ্রব্যটি কি হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এবার আমাদের 4 নম্বর প্রশ্ন কি আছে, 4 নম্বর প্রশ্নে যে 2 নং দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা। এখন এই 4 নং প্রশ্নের সমাধান। 2 নং দ্রব্যের প্রকৃতি নির্ণয়ের জন্য আবার স্থিতিস্থাপকতার মান আমরা বের করব। স্থিতিস্থাপকতার যে সূত্রটা আসতেছে, সূত্রটার মানগুলো আমরা বসাই দিব। এই যে ইপি ইজ ইকুয়াল টু পি বাই কিউ ইন্টু ডি কিউ বাই ডিপি। ইপি মানে প্রাইস ইলাস্টিসিটি, কি হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি। এই প্রাইস ইলাস্টিসিটি বা দাম স্থিতিস্থাপকতাকে সাধারণত চাহিদা স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে, তো এটা মানগুলো সেই প্রাথমিক দাম 10 টাকা, প্রাথমিক চাহিদা 100, চাহিদার পরিবর্তন কত 20, দামের পরিবর্তন 1। এটা ক্যালকুলেশন করলে মান আসে 2। 2টা একের চেয়ে বড়, স্থিতিস্থাপকতার মান একের চেয়ে বড় হলে দ্রব্যটি বিলাস দ্রব্য। এবার আমরা আমাদের পঞ্চম প্রশ্নের যে উত্তরটা আছে, পঞ্চম প্রশ্নতে কি আছে, পঞ্চম প্রশ্নের উত্তরের সমাধান।
সেখানে এখানে পঞ্চম প্রশ্নের উত্তর বের করতে গেলে আমি কিছু কথা বলে রাখি তোমাদেরকে। আমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি জানতে হবে। ক্রস ইলাস্টিসিটি জানতে হবে। ক্রস ইলাস্টিসিটিটা কি? একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয়, ইহাকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি বলে। তাহলে কি একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য একটি দ্রব্যের চাহিদার পরিবর্তন হয়, তখন এই দুইয়ের অনুপাতকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি বলে। আমরা এখানে চাচ্ছি যে এক নং দ্রব্যের দাম, এই যে এক নং দ্রব্যের দামের পরিবর্তনের ফলে দুই নং দ্রব্যের চাহিদা, দুই নং দ্রব্যের চাহিদা। কেন? অনেক সময় দেখা যায় কিছু দ্রব্য আছে সম্পর্কিত দ্রব্য, যেমন মনে করো তোমার মাংসের দাম বেড়ে গেল। মাংসের দাম যখন বেড়ে যায়, মানুষ মাংস খাওয়া কমায় দিয়ে মাছ খাবে। তাহলে মাংসের দাম বাড়ার কারণে মানুষের মাছের চাহিদা বাড়ছে। আবার অনেক সময় চার দাম বেড়ে গেছে, চা না খেয়ে মানুষ কি খাবে? মনে করো কফি খাবে। তো চার দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ চা কম খাবে, কফির চাহিদা বাড়াবে। এইভাবে এগুলোকে বলা হয় পরিবর্তক দ্রব্য বা বিকল্প দ্রব্য। আমরা সেগুলো পরে আর ক্লাস করবো। আবার কিছু দ্রব্য আছে একটা ব্যবহার করতে গেলে আরো কতগুলো দ্রব্য লাগে। মনে করো চা তৈরি করতে চা লাগে, চা পাতা লাগে, চিনি লাগে। এখন চা পাতার দাম বেড়ে গেলে তোমার চায়ের চাহিদা যেমন কমে যাবে, চিনির চাহিদা তখন বাড়বে না, কারণ তুমি চার সাথে চিনি খাও। তো চা পাতা যদি না কেন, চিনি কেন কিনবে? তো চায়ের দাম বাড়ার কারণে চায়ের চাহিদা কমবে, সাথে সাথে চিনির চাহিদাও কমবে। এরকম দ্রব্যগুলো হচ্ছে সম্পর্কিত দ্রব্য, বা এই ধরনের সম্পর্কিত দ্রব্যগুলোর প্রকৃতি নির্ণয় করতে গেলে আমার কি বের করতে হবে? আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি আমার বের করতে হবে। ক্রস ইলাস্টিসিটি বের করতে হবে। তো ক্রস ইলাস্টিসিটি বের করার যে সূত্রটা, একটি দ্রব্যের দাম অপর দ্রব্যের চাহিদা, মানে এখানে P1/Q2, অর্থাৎ P1 হচ্ছে এক নং দ্রব্যের দাম, Q2 হচ্ছে দুই নং দ্রব্যের চাহিদা। এক নং দ্রব্যের দামের সাথে দুই নং দ্রব্যের চাহিদার পরিবর্তন। Q2 হচ্ছে দুই নং দ্রব্যের চাহিদার পরিবর্তন। দুই নং দ্রব্যের চাহিদার পরিবর্তন কি বললাম? দুই নং দ্রব্যের চাহিদার পরিবর্তন। DP1টা কি? এক নং দ্রব্যের দামের পরিবর্তন। তাহলে এক নং দ্রব্যের দাম বাই দুই নং দ্রব্যের চাহিদা, দুই নং দ্রব্যের চাহিদার পরিবর্তন বাই এক নং দ্রব্যের দামের পরিবর্তন। এটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি। এই ক্রস ইলাস্টিসিটির মান যদি শূন্য থেকে বড় হয়, অর্থাৎ পজিটিভ হয়, শূন্য থেকে ছোট হলে নেগেটিভ হয়, শূন্য থেকে বড় হলে তখন দ্রব্য দুটি হবে পরিবর্তক বা বিকল্প দ্রব্য। এইখানে ইলাস্টিসিটির মান তালিকা থেকে বসাইয়া আমরা এইখানে 10 হচ্ছে এক নং দ্রব্যের প্রাথমিক দাম, Q2 হচ্ছে দুই নং দ্রব্যের প্রাথমিক চাহিদা, 20 হচ্ছে দুই নং দ্রব্যের চাহিদার পরিবর্তন, আর 1 হচ্ছে এক নং দ্রব্যের দামের পরিবর্তন। এখানে যদি এটা ক্যালকুলেশন করো তোমরা, ক্যালকুলেশন করলে 2 আসবে। দুইটা শূন্য থেকে বড়। শূন্য থেকে বড় কথার অর্থ হচ্ছে পজিটিভ। শূন্য থেকে বড় কথার অর্থ কি? পজিটিভ। তাহলে এইটা পজিটিভ হলো, ধনাত্মক হলো। এই জন্য এক নং এবং দুই নং দ্রব্য দুটি পরস্পর পরিবর্তক বা বিকল্প। আর এটার মান যদি নেগেটিভ আসতো, লেস দেন 0 আসতো, এখানে যদি মাইনাস সাইন আসতো, লেস দেন 0 হলে দ্রব্য দুটি হতো পরিপূরক দ্রব্য আসতো। ঠিক আছে, বুঝতে পারছো? এগুলো আরো পরে আলোচনা হবে। আজকে এগুলো যদিও চাহিদার বিষয়, এখানে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে গিয়ে এই স্থিতিস্থাপকতার বিষয়টা এসেছে, আমরা পরবর্তীতে আরো শেষ করব। এবার আমাদের কি আসতেছে? মূল্যায়ন। এবার যা আলোচনা করলাম সে আলোচনার ভিত্তিতে আমরা কতগুলো প্রশ্নগুলো দেখো, যে এখান থেকে যা আজকে যে আলোচনা হয়েছে, আজকের ক্লাসে যে আলোচনা হয়েছে, সেখান থেকে আমরা প্রশ্ন পাচ্ছি যে চাহিদা বিধি কি? চাহিদা বিধিটা কি? তোমরা কি বলতে পারবে চাহিদা বিধিটা কি? তারপর চাহিদা স্থিতিস্থাপকতা কি? 3 আছে চাহিদা আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি? তাহলে আমরা আজকের যে আলোচনা সেখান থেকে চাহিদা বিধির উপরও
দেখিয়েছি আলোচনা, চাহিদা স্থিতিস্থাপকতা দেখিয়েছি। আড়াআড়ি চাহিদা স্থিতিস্থাপকতা কি? 4 নম্বরে বিকল্প দ্রব্য কি এবং পরিপূরক দ্রব্য কি? এই প্রশ্নগুলো হচ্ছে আজকের মূল্যায়নের বিষয়। মূল্যায়নের উত্তরগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে। তবুও আমি চেষ্টা করছি মূল্যায়নের সমাধানও দিয়ে দেওয়ার জন্য আজকের ক্লাসে। মূল্যায়নের সমাধান প্রথম প্রশ্নের যে একটি দ্রব্যের ব্যবহার করতে গেলে অন্য দ্রব্যের ব্যবহার করতে হয়, তবে দ্রব্যগুলি পরিপূরক। এটা 5 নম্বর প্রশ্নের উত্তর, যদিও আগে এসেছে আমার লাইনের সূত্রে। এটা 5 নম্বর। একটি দ্রব্যের ব্যবহার করতে গেলে যদি অন্য দ্রব্যের ব্যবহার করতে হয়, তখন দ্রব্যগুলোকে পরিপূরক দ্রব্য বলে। যেমন রড, সিমেন্ট, বালি। তুমি বিল্ডিং করবে, তো বিল্ডিং করতে গেলে তোমার রডও লাগবে, সিমেন্টও লাগবে, বালিও লাগবে। এগুলো এই জন্য পরিপূরক দ্রব্য। এই দ্রব্যের স্থিতিস্থাপকতা কিন্তু ঋণাত্মক। পরিপূরক দ্রব্যের স্থিতিস্থাপকতা ঋণাত্মক। তা 4 নম্বর প্রশ্ন ছিল, একটি দ্রব্যের পরিবর্তে যদি অন্য দ্রব্যের ব্যবহার করতে হয়, তবে দ্রব্য দুটিকে বিকল্প দ্রব্য বলে। যেমন রুটি ও ভাত। যদি তুমি রুটি না খাও তাহলে ভাত খেতে হবে, ভাত না খেলে রুটি খেতে হবে। চা যদি না খাও কফি খাবে, কফি না খাবে চা খাবে। এটা বিকল্প দ্রব্যের স্থিতিস্থাপক। এগুলো বিকল্প দ্রব্য বা পরিবর্তন দ্রব্য। এই বিকল্প দ্রব্যের স্থিতিস্থাপকতা ধনাত্মক। তারপর 3 নম্বর, একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপক হবে। এটা বলেছি আমরা যে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি বলে। বুঝতে পারছো? তারপর আমাদের 2 নম্বর প্রশ্নের দলের দামে শতকরা পরিবর্তনের ফলে চাহিদা যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। চাহিদা স্থিতিস্থাপকতার উপর আরো পরবর্তীতে ক্লাস হবে, বিস্তারিত হবে। তবে দামের পরিবর্তনের ফলে চাহিদা যে শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে। এবার 1 নম্বর, অন্যান্য অবস্থা অপরিবর্তন থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। চাহিদা বৃদ্ধির কথা গত ক্লাসে আমরা বলেছি। দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। এই বিষয়টা হচ্ছে চাহিদা বৃদ্ধি। এটা পরিপূর্ণ সংজ্ঞা। অন্যান্য অবস্থা অপরিবর্তন থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। চাহিদার সাথে দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। তাহলে আজকে মূল্যায়নের যে বিষয়টা, সেটাও আমরা দেখলাম। মূল্যায়নের বিষয়টাও আমরা দেখেছি। তো আমরা মূল্যায়নের পরে আমাদের আছে বাড়ির কাজ। বাড়ির কাজ আমরা স্লাইডে একটু ডিস্টার্ব করতেছে আমার। বাড়ির কাজে দেখো, বাড়ির কাজ চাহিদার হ্রাস বৃদ্ধি ও সম্প্রসারণ সংকোচন ব্যাখ্যা করা। আগামী ক্লাসে আমরা চাহিদার সম্প্রসারণ সংকোচন সেটা আলোচনা করব বাড়ির কাজে। যে তারপর রেফারেন্স বই, আমাদের রেফারেন্স বইয়ের নাম অর্থনীতি, প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, রঞ্জিত কুমার নাথের বই। এই বইটা কেনার সময় তোমরা লক্ষ্য করতে হবে, নতুন এডিশনের বই কিনতে হবে। যারা 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে প্রথম বর্ষে, তাদের 2020 সালের জুনের সর্বশেষ সংস্করণ কিনতে হবে। আর বই কিনতে হবে নিউজ প্রিন্ট। এই বই ছাড়াও যদি অন্য কেউ আরো একটি অতিরিক্ত বই পড়তে চায়, সেটা হলে পাঞ্জেরি পাবলিকেশনের বা অক্ষরপত্রের একটা বই আছে, সেটা তোমরা দেখতে পারো। তো আমাদের বাড়ির কাজের পরে আমাদের এই ধন্যবাদ জানাচ্ছি তোমাদের। বাড়ির কাজ তোমরা লেখাপড়া করবে, সাথে সাথে বাড়িতে ছোট ভাই বোনদের থাকলে তাদেরকেও তোমরা শিক্ষাদানের চেষ্টা করবে। কারণ নিরক্ষর মুক্ত বাংলাদেশে সবার কাম্য। এই নিরক্ষর মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য তোমাদেরকে অবশ্যই বাড়ির
বাড়ির বা পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদেরকে, গরিব ছেলে মেয়েদেরকে তোমরা লেখাপড়া করানোর জন্য তাদেরকে বাড়িতে গিয়ে বা তোমাদের বাড়িতে এনে তাদেরকে লেখাপড়া করানোর জন্য চেষ্টা চালাবে, যেহেতু তুমিও শিক্ষিত হলে তোমার প্রতিবেশীও শিক্ষিত হলো। কারণ শুধু তুমি লেখাপড়া শিখলেই পরিবেশ সুন্দর হবে না, আশেপাশে মানুষগুলো যদি লেখাপড়া না জানে তাহলে তোমার মর্ম বুঝবে না, তোমাকে সম্মান করবে না। এই জন্যই বাড়ি এবং প্রতিবেশী ছোট বাচ্চা কাচ্চাদেরকে ডেকে এনে প্রতিদিন লেখাপড়া শিখালে তোমারও মেধার বিকাশ ঘটবে এবং তুমিও জানবে, অপরকেও শিখাতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আজকের অনলাইন ক্লাসে এখানে শেষ।